বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি একাডেমিয়াতি মাওরিদ ফি দাওরাতি খত্ত রুকআ ওয়াল মুহাদাসা আল আরাবিয়া। মাওরিদ একাডেমির অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্ত রুকআ ও অ্যারাবিক স্পোকেন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের কোর্সের তৃতীয় লাইভ ক্লাস, ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন। ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন এই বিষয়টি আমরা আজকের এই ক্লাসটি করব এবং সাথে অ্যারাবিক স্পোকেনের পরিপূর্ণ একটি সংলাপ থাকবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। এই ক্লাসে আমরা যা যা শিখব, আজকের এই ক্লাসে আমরা কি কি শিখব প্রথমে জেনে নিচ্ছি। প্রথমত, ক্যালিগ্রাফারের উপকরণ, উদ্দাতু আল খত্তাত। একজন ক্যালিগ্রাফার হিসেবে তার যা কিছু প্রয়োজন এবং আবশ্যকীয় এই বিষয় সম্পর্কে আমরা একটি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন। তৃতীয়, অ্যারাবিক স্পোকেন পরিচিতি পর্ব 2। আমাদের প্রথম আলোচনা এবং প্রথম পয়েন্ট, ক্যালিগ্রাফারের উপকরণ, উদ্দাতু আল খত্তাত। একজন ক্যালিগ্রাফার তার যে সমস্ত উপকরণ সরঞ্জাম প্রয়োজন এই ক্লাসে আমরা তা জেনে নেব ইনশাআল্লাহ। প্রথমত, ক্যালিগ্রাফার হওয়ার জন্য যে তিনটি দিক জরুরি। একজন ক্যালিগ্রাফার আল খত্তাত হওয়ার জন্য যে দিকগুলো জরুরি আমরা তা নিয়ে আলোচনা করব। প্রথমত, জ্ঞানগত দিক। জ্ঞানগত দিক, আল বু'দু আল মারিফি। আল বু'দু আল মারিফি, জ্ঞানগত দিক। হস্তলিপির ইতিহাস, রীতিনীতি ও তথ্যগত জ্ঞান থাকা আবশ্যক। অর্থাৎ সে যে বিষয়ে ক্যালিগ্রাফার হতে যাচ্ছে, যে বিষয়টি সে আয়ত্ত করতে যাচ্ছে, যেমন আমরা আছি এখন আমাদের খত্ত রুকআ নিয়ে। তো খত্ত রুকআর এই যে লিপিটি, এই যে স্টাইলটি, এই স্টাইলের ইতিহাস, রীতিনীতি ও তথ্যগত জ্ঞান থাকা আবশ্যক, যা আমরা নিয়মিত প্রতিটি ক্লাসের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যে খত্ত রুকআর ইতিহাস, রীতিনীতি ও তথ্যগত জ্ঞান। তো একজন ক্যালিগ্রাফার, একজন খত্তাত, একজন লেখক, তার প্রথমত সেই খত সম্পর্কে, সেই স্টাইল সম্পর্কে জ্ঞানগত দিক আল বু'দু আল মারিফি অত্যন্ত জরুরি। যে যত বেশি এই বিষয়ে বিদ্যা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তার শিল্পটি, তার লেখা অনেক বেশি উন্নত হবে এবং মানসম্মত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয়ত, সামাজিক দিক। সামাজিক দিক, আল বু'দু আল ইজতিমাই। আল বু'দু আল ইজতিমাই, অর্থাৎ সমাজ, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং শৈল্পিক যোগাযোগ দক্ষতা থাকা দরকার। সমাজ, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা, অর্থাৎ সমাজ, সংস্কৃতি ও পরিবেশ বলতে কি বোঝায় এখানে?
যেমন আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুসলিম, তাই আমরা যে বিষয়বস্তুর উপর আর্ট করব, যে বিষয়বস্তু আমরা লেখার মধ্যে উপস্থাপন করব, এই বিষয়টি অবশ্যই ইসলামিক হওয়া দরকার। যা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এমন হতে পারবে না, বরং ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় হতে পারবে না, বরং যা ইসলাম সমর্থন করে এমন লেখাই তার মধ্যে থাকবে। দ্বিতীয়ত, সমাজ হিসাবে যেহেতু শিল্প এটি মানুষের মনের সাথে সম্পৃক্ত, এবং এই শিল্প শুধু যে শিল্পী আছে, লেখক আছে, ক্যালিগ্রাফার আছে তার সাথেই সম্পৃক্ত নয়, বরং এই তার লেখাটি পড়ার জন্য, অনুধাবন করার বিশাল এক জনগোষ্ঠী থাকে, জনসংখ্যা থাকে, তাদের সামনে উপস্থাপন করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে তার লেখার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু অনেক উন্নত হওয়া চাই, রুচিশীল হওয়া চাই, এবং যথাসম্ভব পজিটিভ হওয়া চাই। পজিটিভ অর্থাৎ একেবারেই লেখার মধ্যে, বিষয়বস্তুর মধ্যে দুঃখ, কষ্ট, অস্থিরতা বৃদ্ধি করে বা এদিক কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত, এগুলো এড়িয়ে চল। যথাসম্ভব ভালো, কল্যাণমূলক এবং তাফাউলি অর্থাৎ নেকফালিমূলক আমাল, যার মধ্যে আশা, প্রত্যাশা, ভালোবাসা প্রকাশ পায়, এমন বিষয়বস্তু আর্ট করা প্রয়োজন, এমন বিষয়বস্তু ক্যালিগ্রাফির জন্য বাছাই করা প্রয়োজন। এটা হচ্ছে আল বুআদ আল ইজতিমাই, সামাজিক সাংস্কৃতিক সচেতনতা এবং এ সম্পর্কে জ্ঞান অর্জন। অর্থাৎ আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের লেখালেখি ইসলামিক হবে এটি শিক্ষা দেয়, এবং আমাদের লেখা ভালো কিছু চরিত্র প্রকাশ করে, ভালো চরিত্র, ভালো গুণাবলী প্রকাশ করে এমন হওয়া প্রয়োজন। আচ্ছা, এই ছিল হচ্ছে আল বুআদ ওয়াল ইজতিমাই, সামাজিক দিক। তৃতীয়ত, দক্ষতার দিক। দক্ষতার দিক আল বুআদ আল মাহারি, সুন্দর লিখতে পারার কৌশল, নিয়ম ও নিয়ন্ত্রণে পারদর্শিতা থাকা জরুরি। প্রথমত সুন্দর লিখতে পারার কৌশল, কিভাবে সে সুন্দর করে লিখতে হবে, কিভাবে লিখলে সুন্দর হবে, আকর্ষণীয় হবে, সেভাবে লেখার যে কৌশল রয়েছে সেই কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা, এবং আমরা যে খটটি হস্তলিপিটি আয়ত্ত করতে যাচ্ছি সেই হস্তলিপির, সেই ক্যালিগ্রাফির নিয়ম, অর্থাৎ কি কি নিয়মাবলী আছে সেই নিয়মাবলী সম্পর্কে জ্ঞান লাভ করা, জানা, এবং প্র্যাকটিস করতে করতে, প্র্যাকটিক্যাল চর্চা করতে করতে তা দক্ষতা পর্যন্ত উন্নতি করা। দক্ষতা যে স্তর, এটা একেবারে সর্বোচ্চ একটি স্তর, দক্ষতা তার মাহার। এর জন্য অনেক কিছু প্রয়োজন, অনেক মুকবিমাত উপাদানের প্রয়োজন। যখন এই উপাদানগুলো পর্যাপ্ত হবে তখন সে তার ওই শিল্পে দক্ষতা এই স্তর পর্যন্ত পৌঁছতে পারবে। যখন কেউ দক্ষতার স্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সে সাবলীল ভাবে, আমরা যেমন কথা বলি অনেক বেশি কষ্ট ছাড়া, পূর্বে অনেক বেশি চিন্তা ভাবনা ছাড়া সহজেই সাবলীল ভাবে আমরা কথা বলতে পারি, এটা আমাদের দক্ষতা। এরকম ভাবে কেউ যখন প্র্যাকটিক্যাল চর্চা করতে করতে দক্ষ হয়ে যায়, দক্ষতা অর্জন করে, তখন তার কাছে এই বিষয়টি একেবারেই সাবলীল হয়ে যায়। এর জন্য তার অনেক চিন্তা করতে হয় না, অনেক কষ্ট করতে হয় না, অনেক সময় শ্রম ব্যয় করতে হয় না, বরং তা দৈনন্দিন কথাবার্তার মতোই একেবারেই সাবলীল হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম ক্যালিগ্রাফার হওয়ার জন্য তিনটি দিক সম্পর্কে জানা জরুরি।
একটি হচ্ছে আল বুআদ ওয়াল মারিফি, জ্ঞানগত দিক। এটা হচ্ছে আল বুআদ ওয়াল ইজতিমাই, সামাজিক দিক। আর এটা হচ্ছে আল বুআদ ওয়াল মাহারি, দক্ষতার দিক। একজন সফল ক্যালিগ্রাফার হতে হলে শুধু হাতের গুণ নয়, বরং জ্ঞান, যোগাযোগ ও কৌশলের সমন্বয় দরকার। শুধু হাতে সে লিখতে পারছে এটাই কি নয়, যথেষ্ট নয়, বরং তার থাকতে হবে জ্ঞান, যোগাযোগ ও কৌশলের সমন্বয়। সাথে সাথে দক্ষতার একটি দিক হচ্ছে যে আমরা অনেকেই লিখি, সুন্দর করে উপস্থাপন করে লিখি, প্রকাশ করি, কিন্তু যদি আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয় যে আচ্ছা ক্যালিগ্রাফার, লেখক, আপনি যে এত চমৎকার ভাবে এই লেখাটি উপস্থাপন করলেন, শিল্প তৈরি করলেন, একটু বিশ্লেষণ করুন তো আপনার শিল্পটি, কেনই বা এই শিল্পটি এত চমৎকার হয়েছে, এত সুন্দর হয়েছে, আপনি কি কি দিক লক্ষ্য রেখেছেন, এর কি কি নিয়ম নীতি আপনার এর মধ্যে আছে। এই বিষয়টি যখন তার সামনে প্রশ্ন করা হয়, আমরা অনেকেই এর মধ্যে নিজে খেয়ে হারাই ফেলি। অর্থাৎ এর বিশ্লেষণমূলক যে জ্ঞান, সেটা আমাদের মধ্যে অনেক সময় ঘাটতি থেকে থাকে। অর্থাৎ আমরা কাজটি করতে পারি কিভাবে, আমরা অন্যকে দেখেছি সে এভাবে করছে, তাই আমিও কিছু চেষ্টা করেছি, আমার লেখাও তার মতো প্রায় কাছাকাছি হয়ে গেছে। কিন্তু লেখার যেই মৌলিক রীতিনীতি, মৌলিক যে জ্ঞান, মৌলিক যে নিয়ম, সেই নিয়মগুলো আমরা অধ্যয়ন করিনি। যার ফলে আমার লেখা যদিও দেখতে বাহ্যিকভাবে অনেক সুন্দর হয়েছে, অনেক চমৎকার, দর্শকদেরকেও আকর্ষণ করে, কিন্তু নিয়ম নীতি না জানার কারণে আমার লেখাটি নিখুঁত হয়নি। আমার লেখাটি কি হয়নি? নিখুঁত হয়নি। বরং যখন নিয়ম নীতি, নিয়ম কানুন আমরা জেনে এবং সে অনুযায়ী চর্চা করব, লিখব, তখন আমরা ধরতে পারবো যে আমার লেখাটি কত পার্সেন্ট নিখুঁত হয়েছে এবং কত পার্সেন্ট হয়নি। এবং কত পার্সেন্ট হয়নি, আমরা সেই নিয়ম নীতির ভিত্তিতে কিভাবে অগ্রসর করা যায় এবং উন্নত করা যায়, আমরা সেই চেষ্টা করব। কিন্তু আমরা যখন এই বিষয়টি না জানবো যে আমার কত পার্সেন্ট হয়েছে আর কত পার্সেন্ট হয়নি, এই বিষয়টি আমরা যখন পার্থক্য না করতে পারবো নিয়ম নীতির মধ্য দিয়ে, তখন কিন্তু আমাদের লেখাকে আরো বেশি উন্নত করা, আরো বেশি অগ্রসর করা কষ্টসাধ্য হয়ে যাবে। আচ্ছা, এবার আসি ক্যালিগ্রাফারের গুরুত্বপূর্ণ প্রস্তুতি। গুরুত্বপূর্ণ প্রস্তুতি, যেহেতু আমরা যারা এই ক্লাসে আছি সকলেই ক্যালিগ্রাফি খতরুকা অর্জন করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তা আমাদের গুরুত্বপূর্ণ প্রস্তুতি প্রয়োজন। গুরুত্বপূর্ণ প্রস্তুতি প্রয়োজন। আমাদের মানসিক সেট আপ এখন থেকেই শক্তিশালী করতে হবে। আমাদের কি কি প্রস্তুতি প্রয়োজন আমরা এই অংশের মধ্যে জেনে নেব ইনশাআল্লাহ। একজন দক্ষ হস্তলিপিকারের জন্য নিচের বিষয়গুলো অপরিহার্য। একজন ক্যালিগ্রাফারের জন্য এই বিষয়গুলো অপরিহার্য, আবশ্যক। মিন লাওয়াজিমি আল খত্তাত, এটি হচ্ছে মুমারাসাতু ওয়া সাকাফা, সংস্কৃতি চর্চা। সংস্কৃতি চর্চা, নিজের ভাষা, ইতিহাস ও শিল্প সংস্কৃতি সম্পর্কে সচেতনতা। বিশেষ করে আমরা যেহেতু অ্যারাবিক ক্যালিগ্রাফি শিখছি, তো অবশ্যই আমাদেরকে আরবি ভাষা, আরবি ভাষার ইতিহাস ও অ্যারাবিক শিল্প সংস্কৃতি সম্পর্কে সচেতনতা থাকতে হবে আমাদের। আমরা লেখালেখি করলেও, ক্যালিগ্রাফি চর্চা করলেও আরবি ভাষা সম্পর্কে আমাদের বড় একটি জ্ঞান প্রয়োজন, বড় একটি অংশ প্রয়োজন। এই অংশ, এই জ্ঞান না থাকলে আমরা আমাদের লেখার যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুকে উন্নত মানের করতে পারবো না। আমাদের লেখার বিষয়বস্তু বা মাধ্যম একেবারেই নিম্নমানের বা সাদামাটা হবে। কিন্তু আমরা যখন ভাষা, সাহিত্য সম্পর্কে সচেতনতা থাকবে,
অনেক বেশি জ্ঞান গভীরতা থাকবে, তখন আমাদের শিল্পটি যেমন আকর্ষণীয় হবে দেখতে, এরকম এর যে মর্ম, এর যে মানা এবং এর যে বিষয়বস্তু, তাও অনেক চমৎকার এবং উন্নত মানের হবে। মূলত আল হরুফু ওয়াসিলা ওয়ালাইসাত গায়া। আল হরুফু ওয়াসিলা ওয়ালাইসাত গায়া, অর্থাৎ যে অক্ষর আছে, যে শব্দ আছে, তা হচ্ছে মাধ্যম, তবে তা মুখ্য নয়। অর্থাৎ আমরা লেখালেখির মধ্যে যে একটি বাক্য লিখি, বাক্য যেটা আমরা চোখে দেখি, বাক্য অনেক চমৎকার ভাবে সুন্দর করে আমরা লিখলাম, এই লেখার যে সৌন্দর্যটা আছে, শব্দের যে সৌন্দর্য বা শব্দগুলো, অক্ষরগুলো, এই অক্ষরগুলো হচ্ছে শুধুমাত্র মাধ্যম, তা মুখ্য নয়। লাইসাত বিগায়া, মুখ্য কি? মুখ্য অর্থে, মুখ্য হচ্ছে তার মর্ম, তার অর্থ, তার গভীরতা, তার বার্তা, তার বার্তা। এই বিষয়টি যেমন ক্যালিগ্রাফি এর সাথে সম্পৃক্ত, লেখালেখি শিল্পের সাথে সম্পৃক্ত, এরকম ভাবে সাহিত্যের সাথে সম্পৃক্ত। অর্থাৎ সাহিত্য এর মূল শব্দ নয়, শব্দের সৌন্দর্য এর মূল নয়, বরং এটা হচ্ছে মাধ্যম। এর মূল হচ্ছে তার অর্থ, তার গভীরে, তার আড়ালে থাকার যে অর্থ আছে, মর্ম আছে, সেই মর্মটি হচ্ছে মূল। অতএব যেহেতু মর্ম মূল, মানাটি মূল, তাই মানা, অর্থ, মর্ম সুন্দর করার জন্য আমাদেরকে আকর্ষণীয় শব্দ, বাক্য চয়ন করতে হবে। আর এই সুন্দর, আকর্ষণীয়, উন্নত মানের, রুচিসম্মত বাক্য চয়ন করতে হলে আমাদেরকে অবশ্যই ভাষা সাহিত্য সম্পর্কে জ্ঞান প্রয়োজন, জানাশোনা, পড়াশোনা অবশ্যই প্রয়োজন। বিশেষ করে কবিতা সাহিত্য, প্রাচীন কবিতা, আধুনিক কবিতা, মধ্যযুগের যেই কবিতা, তা সম্পর্কে জ্ঞান লাভ করা। এবং আরবীয় গুরুত্বপূর্ণ যারা সাহিত্যিক রয়েছেন, কবি রয়েছেন, তাদের গ্রন্থ, তাদের কবিতা, তাদের রচনা পাঠ করা এবং তাদের রচনা থেকে, তাদের সাহিত্য থেকে নির্বাচিত যা আমাদের ভালো লাগবে সেগুলোকে আমাদের ক্যালিগ্রাফি, আমাদের হস্তশিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা। আচ্ছা, এই বিষয়টা আমরা জানতে পারলাম মুমারাসাতু আস-সাকাফা, সংস্কৃতি চর্চা করা। দ্বিতীয়ত আন-নাযর আল-জাইয়িদ, আন-নাযর আল-জাইয়িদ, তীক্ষ্ণ দৃষ্টি, সৌন্দর্য নিরীক্ষণের ক্ষমতা ও সূক্ষ্ম পার্থক্য অনুধাবনের দৃষ্টিভঙ্গি। সৌন্দর্য নিরীক্ষণের ক্ষমতা, অর্থাৎ আমরা শুধু দেখবো না, তাকাবো না, বরং এর মধ্যে, এর গভীরে কি সৌন্দর্য আছে তা অনুধাবন করার চেষ্টা করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। এটাই বলছে যে আন-নাযর আল-জাইয়িদ, সৌন্দর্য নিরীক্ষণের ক্ষমতা ও সূক্ষ্ম পার্থক্য অনুধাবনের দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টি যত গভীর হবে, দৃষ্টির মধ্যে যত অনুধাবন শক্তি থাকবে, আপনার শিল্প তত বেশি অগ্রগামী হবে, আপনার শিল্প তত বেশি রুচিসম্মত এবং মানসম্মত হবে ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা একজন ক্যালিগ্রাফারের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি, আল কিরাআতু ফি ইলমিল জামাল, আল কিরাআতু ফি ইলমিল আল জামাল, সৌন্দর্য বিদ্যা অধ্যয়ন, সৌন্দর্য বিদ্যা অধ্যয়ন। অর্থাৎ সৌন্দর্য কি, মা হুয়া আল জামাল, আমরা সবাই বুঝি, অনুধাবন করি যে এটি সুন্দর, এই চিত্রটি সুন্দর, এটা সুন্দর। এই সৌন্দর্য কেন এটা সুন্দর, এটি কিন্তু একটি প্রশ্ন। আমি অনুধাবন করলাম, আমরা অনুধাবন করি এটা সুন্দর,
কিন্তু এটি কেন সুন্দর, এই যে বিশ্লেষণ, এই যে ব্যাখ্যা, এই যে বিবরণ, এটিও একটি অধ্যয়ন করার বিষয়। তো এই বিষয়টিকে বলা হয় ইলম আল জামাল, সৌন্দর্য বিদ্যা, সৌন্দর্য বিদ্যা, সৌন্দর্য বিদ্যা। তো এই বিদ্যা অর্জন করা জরুরি এবং এই বিষয় নিয়ে পড়াশোনা করা জরুরি, যেহেতু ক্যালিগ্রাফি, হস্তশিল্পী, লেখালেখি, শিল্প, এর পুরোটাই সম্পর্ক হচ্ছে সৌন্দর্যের সাথে। এর পুরোটাই সম্পর্ক কার সাথে? সৌন্দর্যের সাথে। অতএব এই সৌন্দর্য নিয়ে আমাদের অনুধাবন করা প্রয়োজন। তারপর ফালসাফাতু আল ফান, শিল্পের দর্শন। শিল্পের দর্শন, শিল্প কেন সৃষ্টি হয়, তার উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে ভাবনা। শিল্প আমাদের জীবনের মধ্যে কতটা প্রভাব ফেলে, জনজীবনের সাথে শিল্পের সম্পর্ক কেমন, মানুষের এবং শিল্পের সাথে সম্পর্ক কি, শিল্প কেন সৃষ্টি হয়, এই বিষয় সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফালসাফাতু আল ফান। আল ফান এই শব্দের অর্থ হচ্ছে শিল্প, যেটাকে আমরা শিল্প বলে থাকি। এর আরবি অর্থ হচ্ছে আল ফান। আরবিতে বলা হয় আল ফান্নান, অর্থাৎ শিল্পী। এই যে তথ্য, কিছু তথ্য উপস্থাপন করছি, বাস্তব পক্ষে এই তথ্যগুলো অনেক উপরের মানে, অর্থাৎ অনেক উপরের লেভেলের শিক্ষার্থীদের জন্য উপযোগী। আপনাদের সাথেও এই বিষয়গুলো শেয়ার করেছি, যেন শুরু থেকে আপনারা জানতে পারেন, বিষয়গুলো অনুধাবন করতে পারেন। তারপর হচ্ছে আকৃতির দর্শন, ফালসাফাতু আশাক। ফালসাফাতু আশাক অর্থাৎ আকৃতির দর্শন, যে কোনো রূপের অন্তর্নিহিত তাৎপর্য ও তা গঠনের নীতিমালা। যে কোনো রূপ, শাক, আকৃতি, ত্রিভুজ, বৃত্ত, এই ধরনের যে কোনো একটি আকৃতির মধ্যে, অর্থাৎ জ্যামিতির যে আকৃতি, এই যে কোনো একটি আকৃতির মধ্যে প্রতিটি শিল্প, প্রতিটি লাউহা যে কোনো একটি আকৃতির মধ্যে পড়ে, যে কোনো একটি আকৃতির মধ্যে পড়ে। তাই এই ফালসাফা তোয়াশাক, আকৃতির দর্শন, এই সম্পর্কে আমাদের মোটামুটি জানা থাকতে হবে। এটা হচ্ছে ফালসাফাতু আশাক। একজন ক্যালিগ্রাফার কেবল লেখা শেখে না, বরং সে শিল্প, দর্শন ও সংস্কৃতির অনুধাবক। আমরা যে ফলাফলটি বের করতে পেরেছি আমাদের পূর্বে আলোচনা থেকে, একজন ক্যালিগ্রাফার কেবল লেখা শেখে না, বা লেখা লেখে না, বরং সে শিল্প, দর্শন ও সংস্কৃতির অনুধাবক। তাহলে আমরা একজন ক্যালিগ্রাফার এর জন্য গুরুত্বপূর্ণ যেই জিনিস প্রয়োজন, প্রস্তুতি প্রয়োজন, তার মধ্যে আমরা প্রথমত জেনেছি যে তিনটি দিক জরুরি। এর মধ্যে আল বুআদ ওয়াল মারিফি, জ্ঞানগত দিক। আরেকটি হচ্ছে আল বুআদ ওয়াল ইজতিমাই, সামাজিক দিক। আরেকটি হচ্ছে আল বুআদ ওয়াল মাহারি, দক্ষতার দিক। ক্যালিগ্রাফারের গুরুত্বপূর্ণ প্রস্তুতি, এর মধ্যে আস-সাকাফা, মুমারাসাত ওয়া সাকাফা, সংস্কৃতি চর্চা। আন-নাযর আল জাইয়িদ, তীক্ষ্ণ দৃষ্টি। আল কিরাআতু ফি ইলমিল জামাল, সৌন্দর্য বিদ্যার অধ্যয়ন। ফালসাফাতু আল ফান, শিল্পের দর্শন। ফালসাফাতু আশাক, আকৃতির দর্শন, আকৃতির দর্শন। আমরা এই বিষয়ের উপর কিছু প্রশ্ন উত্তর করব।
আচ্ছা, আমি মাইক্রোফোন অন করে দিয়েছি। আমরা যারা প্রশ্ন উত্তর দিব শুধু সেই মাইক্রোফোনটি অন রাখবো। আচ্ছা, আমাদের মাইক্রোফোনের ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসে, তাই আমরা মাইক্রোফোন সম্পূর্ণ অফ রাখবো। আমরা প্রশ্ন উত্তর এই যে চ্যাটের মাধ্যমে আমরা প্রশ্ন উত্তর করবো ইনশাআল্লাহ। সবাই মেসেজ বক্সে দেখিয়ে রাখি। আচ্ছা, বলেন তো দেখি, একজন ক্যালিগ্রাফার তার জন্য কয়টি দিক জানা থাকা প্রয়োজন? কয়টি দিক জানা থাকা প্রয়োজন? জি, সবাই লিখে দেই, সবাই লিখি, চ্যাট বক্সের মধ্যে লিখি। জি, মাশাআল্লাহ, একজন লিখেছেন 3টি দিক। যে সবাই লিখি, সবাই অংশগ্রহণ করি। একজন ক্যালিগ্রাফার তার কয়টি দিক সম্পর্কে জানাশোনা প্রয়োজন? কয়টি দিক সম্পর্কে তার জানা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে? যে সবাই অংশগ্রহণ করি। 3টি দিক, আচ্ছা, 3টি। জি, সবাই সবাই অংশগ্রহণ করি, সবাই অংশগ্রহণ করি। জি, এই 3টি দিক কি কি? প্রথম প্রথম বিষয়টি কি? প্রথম দিক, প্রথম দিক। জি, সবাই লিখি, সবাই অংশগ্রহণ করি। সবাই অংশগ্রহণ করি, প্রথম দিক। আচ্ছা, জি, সবাই লিখি, সবাই অংশগ্রহণ করি। আমরা যত বেশি অংশগ্রহণ করবো এগুলো, আমাদের তত বেশি চর্চা হবে এবং এই মৌলিক জ্ঞানটি আমাদের মধ্যে বসে পড়বে। একটি হচ্ছে জ্ঞানগত দিক, জ্ঞানগত দিক, আল বুআদু আল মারিফি, জ্ঞানগত দিক। তারপর দ্বিতীয়ত যে সবাই অংশগ্রহণ করি। জি, দ্বিতীয় হচ্ছে সামাজিক দিক, এটাকে আরবিতে কি বলা হয়? আল বুআদু আল ইজতিমাই। তারপর তৃতীয় দিক কোনটি? মাশাআল্লাহ, অনেকেই অংশগ্রহণ করছেন। তৃতীয় হচ্ছে দক্ষতার দিক, আল বুআদু আল মাহারি, দক্ষতার দিক। তাহলে আমাদের মৌলিকভাবে একজন ক্যালিগ্রাফার হতে হলে
তিনটি দিক সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। আল বুআদু আল মারিফি, জ্ঞানগত দিক, আল বুআদু আল ইজতিমাই, সামাজিক দিক, আল বুআদু আল মাহারি, দক্ষতার দিক। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন। একজন ক্যালিগ্রাফার তার গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসাবে কি কি প্রয়োজন? গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসাবে কি কি বিষয় প্রয়োজন? জি, প্রথম প্রথম বিষয় মুমারাসাতু আস-সাকাফা, সংস্কৃতি চর্চা। আমরা পড়েছিলাম প্রথম বিষয় কি? সংস্কৃতি চর্চা। তারপর দ্বিতীয় বিষয় জি, দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে প্রথম বিষয় সংস্কৃতি চর্চা। তারপর গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে আন-নাযর আল জাইয়িদ, তীক্ষ্ণ দৃষ্টি। আন-নাযর আল জাইয়িদ, তীক্ষ্ণ দৃষ্টি, অর্থাৎ ভালোভাবে অনুধাবন করা এবং পর্যবেক্ষণ করা। তারপর তৃতীয় বিষয় একজন ক্যালিগ্রাফারের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসাবে তৃতীয় বিষয় কি প্রয়োজন? আল কিরাআতু ফি ইলমি আল জামাল, সৌন্দর্যবিদ্যা অধ্যয়ন। সৌন্দর্যবিদ্যা অধ্যয়ন। আচ্ছা, চতুর্থ বিষয় তারপর যে দ্রুত, তারপর শিল্পের দর্শন। জি, ফালসাফাতু আল ফান, শিল্পের দর্শন। তারপর সর্বশেষ সর্বশেষ আমাদের কি জানা প্রয়োজন? সর্বশেষ আকৃতির দর্শন। মাশাআল্লাহ, সর্বশেষ হচ্ছে আকৃতির দর্শন। আচ্ছা, তাহলে আমরা মৌলিকভাবে কিছু তাত্ত্বিক আলোচনা করেছি আজকে। আমাদের প্রথম পয়েন্ট, আমরা কিন্তু আমাদের ক্লাসের আরো অনেক বাকি আছে, আমরা প্রথম পয়েন্টে আলোচনা করেছি যে একজন ক্যালিগ্রাফারের যে সমস্ত প্রস্তুতি প্রয়োজন। প্রথমে আমরা জেনেছি যে সমস্ত দিক সম্পর্কে তার জানা থাকতে হবে। এর মধ্যে তিনটি: আল বুআদু আল মারিফি, জ্ঞানগত দিক; আল বুআদু আল ইজতিমাই, সামাজিক দিক; আল বুআদু আল মাহারি, দক্ষতা দিক। তারপর আমরা আলোচনা করেছি একজন ক্যালিগ্রাফার প্রস্তুতি হিসাবে যা যা প্রয়োজন: মুমারাসাতু আস-সাকাফা, সংস্কৃতি চর্চা; আন-নাযর আল জাইয়িদ, তীক্ষ্ণ দৃষ্টি; আল কিরাআতু ফি ইলমিল জামাল, সৌন্দর্যবিদ্যা অধ্যয়ন; ফালসাফাতু আল ফান, শিল্পের দর্শন সম্পর্কে জ্ঞান লাভ; এবং ফালসাফাতু আশ-শাক, আকৃতির দর্শন সম্পর্কে অধ্যয়ন। আমরা বারবার একটি বিষয় বারবার বলছি, বারবার আপনাদের থেকে শোনার আদায় করার চেষ্টা করছি, যেন এগুলো শুধু আমাদের শ্রবণের উপর দিয়ে না যায়, বরং এগুলো আমাদের মধ্যে গেঁথে যায়, আমরা যেন পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারি। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী যে একজন বলছেন যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে কবে? জি, প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের আগামী যে লাইভ ক্লাসটি হবে, আমরা 3টি ক্লাস আমরা তাত্ত্বিকভাবে করেছি।
আগামী চতুর্থ লাইভ ক্লাস থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ বাকি যে 7টি ক্লাস আছে 7টি ক্লাস আমরা প্র্যাকটিক্যালি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন, ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন, ক্যালিগ্রাফি শিখতে অনেক কিছুই প্রয়োজন, অনেক সরঞ্জামাদি প্রয়োজন। এর মধ্যে আমরা আজকে কিছু দিক নিয়ে, কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এর ধারাবাহিকতা আমরা আগামী দর্শে পূর্ণ করবো ইনশাআল্লাহ। ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন এর মধ্যে, আচ্ছা, খত্তে রুকা শেখার জন্য প্রয়োজনীয় কলম। ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন এটি ক্যালিগ্রাফির প্রকার হিসাবে, ধরন হিসাবে পার্থক্য হবে। তো আমরা যেহেতু খত্তে রুকার মধ্যে আছে, তাই আমরা আজকে জানবো যে খত্তে রুকার জন্য প্রয়োজনীয় যে সমস্ত কলম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের কলমের ছবি দেওয়া আছে এবং প্রত্যেকটির নামও আছে। যেমন এই কলমটি থুমা, ব্যাম্বু, তারপরে জাওয়া, বাম্বু, বেলি, হান্দাম, দিসফুলি, বাইলুত, শিফার, কালাম আদি, সিলায়া, উজ, উজমিরিত, প্লাতিনিয়াম। হ্যাঁ, এগুলো বেশিরভাগ, অনেকগুলো তুর্কি নাম, কিছু আছে আরবীয় নাম মিলিয়ে ঝিলিয়ে। এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনটির আর্ট, কোনটি অনেক বেশি চওড়া, অনেক বেশি চওড়া দেখতে পাচ্ছেন, অনেক বেশি চওড়া। এটা তুলনামূলক একটু ছোট, এটাও ছোট, আর এটা বড়। এই যে মূল বিষয় হচ্ছে, কলমের মধ্যে মূল বিষয় হচ্ছে যে এটা এরকম চওড়া থাকতে হবে। এটা কি হতে হবে? চওড়া হতে হবে, প্রশস্ত হতে হবে। এই তার মাথাটা গোল হলে হবে না, বরং তার মাথাটা কি হতে হবে? প্রশস্ত হতে হবে। এবং এটা ডান দিকে হেলে থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাম দিকের যে অংশটা আছে, মাথাটা আছে, এটা উঁচু, আর ডান 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 দিকের যে অংশটা আছে এটা হচ্ছে নিচু। এভাবে কলমটি কি করতে হবে? সাইজ করতে হবে, বা কলমটি এমন হতে হবে। দেখতে পাচ্ছেন, সরাসরি একেবারে প্র্যাকটিক্যালি কলমটি দেখিয়েছি যে কলমটি কেমন হবে, কলমের আকার, সুমকু আল কালাম, রসু আল কালাম, কলমের মাথা। বুঝতে পারছেন? এই সবগুলো হচ্ছে খত রুকার জন্য ব্যবহৃত কলম। আচ্ছা, আমরা আজকে দুই ধরনের খত রুকার, দুই ধরনের কলম সম্পর্কে জানবো। দুই ধরনের কলম, একটি হচ্ছে বাঁকানো নিবওয়ালা মেটাল কলম। মেটাল কলম অর্থাৎ এটাকে বলা হয় কলামু মা আদিন। কলামু মা আদিন, পদার্থর কলম, মানে যেটা বাঁশের বা কাঠের নয়, এটা সরাসরি মা আদিন মেটাল। এই কলম, মেটাল কলমের মধ্যে উপরে আমাদের এই যে নিচের সারিতে যে কলমগুলো আছে, নিচের সারির সবগুলো কলম হচ্ছে কলামু মা আদিন। কলামু মা আদিন মেটাল কলম। এগুলো মানে লোহা, কি বলি, বাঁশ বা কাঠের নয়, বরং এগুলো সরাসরি পদার্থ। এগুলো কি ধাতু পদার্থ দিয়ে তৈরি। এগুলোকে বলা হয় মেটাল কলম বা কলামু মাদিন। কলাম মাদিন। আচ্ছা, রুকা হস্তলিপিতে দ্রুত ও মসৃণ লেখার জন্য ব্যবহার করা হয়। রুকা হস্তলিপিতে দ্রুত ও মসৃণ লেখার জন্য এই কলমটি ব্যবহার করা হয়। সাধারণত 1 মিমি থেকে 3 মিমি চওড়া নিব ভালো কাজ করে। 1 মিলি থেকে
3 মিলি চৌড়া, 1 মিমি থেকে 3 মিমি চৌড়া, যার মধ্যে বলা হয় মিল্লি, 1 মিল্লি থেকে 3 মিল্লি চৌড়া, এটা হলে ভালো হয়। বিশেষ করে আমরা যখন প্রথম প্রথম চর্চা করব বা আমরা শেখা শুরু করব, তখন নিবের চৌড়া এটি কম হলে ভালো হয়, 1, 1.5 অথবা 2, 3, এটা 3 অথবা তার উপর একেবারেই বেশি, অর্থাৎ এটা যখন আমরা আয়ত্ত করে ফেলবো, আত্মস্থ করে ফেলবো, আমাদের লেখা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে, তখন আমরা বড় কলম ব্যবহার করে বড় আর্ট, বড় শিল্প তৈরি করতে পারবো। কিন্তু প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় আমরা 1 থেকে 1, 1.5 বা 2 মিলি কলম ব্যবহার করতে পারি। আমি যে কলম ব্যবহার করি সাধারণত ছোট মিল্লি কলম আমারটি। যে আমার কাছে 2টি কলম আছে, দেখতে পাচ্ছেন, এই যে 2টি কলম একেবারেই ছোট ছোট, বেশি বড় নয়, অর্থাৎ বড় কলমও আছে, এই যে এটার মাথা কত চৌড়া, এটা সম্ভবত 3.5 থেকে 4 হবে, অনেক বড়। কিন্তু আমারটা হচ্ছে, আমি যেইটা সাধারণত দৈনন্দিন ব্যবহার করি বা বিশেষ করে শেখার জন্য, এটা হচ্ছে এটা 1.5 মিলি, 1.5 মিলি 1 আর হচ্ছে অর্ধেক, 1.5 মিলি দুইটি, 1.5 মিলি পরিমাণ আপনারা এই ধরনের কলম সংগ্রহ করতে পারেন, যেটা কি হবে 1.5 মিলি হবে। সাধারণত 1.5, 2 এই দুটি অপশন সুন্দর হতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সাধারণত 1 মিমি থেকে 3 মিমি চওড়া নিব ভালো হয়। আপনাদের কলমের নমুনা দিয়ে দেখিয়েছি কলম কেমন হবে, কলমগুলো দেখতে পেরেছেন আমার কাছে। আচ্ছা, তারপর আরেকটি প্রকার হচ্ছে বাঁশের বা কাঁচি কাটা কলম। বাঁশের অথবা কাঁচি কাটা কলম ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি অনুশীলনে ব্যবহৃত হয়। কলমটি নিজে তৈরি করলেও নিয়ম মেনে কাটতে হবে, অর্থাৎ কেউ যদি চান যে আমি বাঁশ কেটে বাঁশের কঞ্চি দিয়ে কলমটি তৈরি করব, তাহলে আপনি তাও করতে পারেন, তবে নিয়ম মেনে। কিভাবে করতে হয়? নিয়ম মেনে। প্রাথমিকভাবে আমরা শিক্ষার্থীদের জন্য যা সাজেস্ট করব তা হচ্ছে মাদিনের যে কলমগুলো আছে, যদি এগুলো সংগ্রহ করতে পারেন আপনারা, মাদিন অর্থাৎ পদার্থ, মেটাল, এই যে কলমগুলো আছে, এই কলমগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। কারণ এই কলমগুলোর মধ্যে আপনাকে প্রত্যেকদিন কাটাছেঁড়া করতে হবে না, অনেক বেশি পরিষ্কার করতে হবে না। অনেক সময় দেখা গেছে কয়েকদিন পর পর কলম সাইজ করতে হয়, যে বাঁশের কলম আছে অথবা কাঠের, এগুলো অনেক সময় ভেঙে যায়। যেমন আমার একটি ইয়ে আছে, এটা লেগে ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা উপর ভেঙে গেছে। এটা ভেঙে গেলে আবার এটাকে সাইজ করতে হবে, অথবা এটা কখনো মোটা হয়ে যায়, তাহলে অনেক বেশি পরিষ্কার করতে হয়, সাইজ করতে হয়, এর মধ্যে সময় দিতে হয়। তা আমরা যদি প্রাথমিক হই, তা আমাদের সবকিছু জানা সম্ভব হয়ে উঠবে না, অনেক সময় আমরা করতে পারবো না। তাই আমাদের যে গাইড থাকবে, গাইড হচ্ছে আপনি মেটাল জাতীয় যে কলমগুলো আছে, মেটাল অর্থাৎ পদার্থ জাতীয় কলম, সেগুলো সংগ্রহ করে নেন। যে পরিষ্কার করতে বেশি কষ্ট নেই, এবং এটা কাটাছেঁড়া করারও কোনো প্রয়োজন নেই, একেবারে সহজলভ্য। শুধু আপনি কালির সাথে মিশিয়ে ব্যবহার করলেই হবে। বাঁশের কলমের মধ্যে আমার কাছে এটি আছে, ছোট সাইজ, একেবারে ছোট সাইজ একটি কলম। হ্যাঁ, ছোট সাইজ কলম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কলম যদি কারো কাছে থাকে, এটার মাথায় ছোট বড় হতে পারে, এটা আপনার ইচ্ছা। এটা 1.5 আছে, আপনি 2, 2.5 নিতে পারেন। তাহলে বাঁশের কলমের মধ্যে এটা একটা আমরা নমুনা দেখিয়েছি, বাঁশের কলম। আর মেটাল জাতীয় কলমের মধ্যে কয়েকটি নমুনা দেখিয়েছি। এই কলমগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন।
খত্রকার জন্য ব্যবহৃত কলমের মাথা সাধারণত চৌড়া হয়ে থাকে। মাথা যেটা আছে সাধারণত চৌড়া হয়ে থাকে। আমরা এই একেবারেই গভীরভাবে দেখেন চৌড়া, অনেক বড়। তো এই ছোট কলম হলেও এটা কি থাকবে, চৌড়া থাকবে, মাথা একেবারেই চৌড়া থাকে, যার ফলে অক্ষরগুলো দ্রুত, স্পষ্ট ও ভারসাম্যপূর্ণভাবে লেখা সম্ভব হয়। অর্থাৎ খত্রকার যে মৌলিক বৈশিষ্ট্যপূর্ণ দ্রুত ও স্পষ্টভাবে লেখা, সেটা লিখতে হলে এই ধরনের চৌড়া কলম প্রয়োজন। আর আমরা সাধারণত আমাদের এই লেখালেখিতে খত্রকার শেখার মধ্যে বল পেন যে কলমগুলো আছে, বল পেনের কলম, এই কলম দিয়ে আমরা শিখবো না, শেখাবো না। অর্থাৎ এই কলমের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়, কারণ এই কলম, এটা খত্রকার যে নিয়ম নীতি আছে, নিয়ম নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। খত্রকার নিয়ম নীতি, এর মৌলিক মিকিয়াস বা পরিমাপ হচ্ছে নোক্তা। নোক্তা আর নোক্তা এই প্রস্থ নিপ ছাড়া সম্ভব নয়। নোক্তার যে পরিমাপ, এই প্রস্থ নিপ ছাড়া কি নয়, সম্ভব নয়। তাই ক্যালিগ্রাফির যে নিয়ম নীতি আছে, এর বিশ্লেষণ করতে এবং এটিকে সংশোধন করতে অবশ্যই বড় কলম প্রয়োজন হবে এবং বড় কলম দিয়ে লিখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যালিগ্রাফি অংশের, ক্যালিগ্রাফির জন্য যা যা প্রয়োজন এবং একজন ক্যালিগ্রাফারের জন্য যা যা প্রয়োজন এ বিষয়ে আলোচনা। কলমগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি যেন সকলেই পরিচিত হন। প্রথম উপরের সারিতে আছে এগুলো বাঁশের অথবা কাঠের কলম, বিভিন্ন নাম আছে। নিচের সারিতে এগুলো আছে এই যে অনেক বড় চৌড়া, বড় বড়, এগুলো বড় চৌড়া। এটা হচ্ছে সবচেয়ে ছোট, একেবারে সবচেয়ে ছোট, এটা হয়তো নিস মিল্লি, অর্থাৎ অর্ধ মিমি এরকম হবে। এটা একেবারে ছোট। কিছু আছে অনেক বড়, বড় সাইজ। তাহলে আমরা প্রাথমিকভাবে যেগুলো সাজেস্ট করে থাকি, এই সাইজের যে কোনো একটি হতে পারে। এটা, এটা, এটা নয়, এটা, 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 অথবা এটা। বুঝতে পেরেছেন? এই সাইজের যে কোনো একটি সাইজ হলে আপনার জন্য পারফেক্ট ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? আমরা যে কলমের যে ইয়াটি করেছি, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে একটু লিখে দিন। যদি কোনো প্রশ্ন থাকে কলম সম্পর্কে, তাহলে একটু কষ্ট করে লিখুন। আচ্ছা, কলমগুলোর আমরা আলাদাভাবেও ছবি তুলে ইয়া করে দিব ইনশাআল্লাহ। কলমগুলো ঢাকায় কোথায় পাওয়া যায়, কলমগুলো ঢাকায় সম্ভবত আপনি নিউ মার্কেটে পেতে পারেন। কলমগুলো নিউ মার্কেটে পেতে পারেন। যাবে কলম কোথায় পাওয়া যাবে, কলমগুলো কোথায় পাবো? সম্ভবত নিউ মার্কেটে পেতে পারেন, ঢাকা নিউ মার্কেটে খুঁজতে হবে কলমগুলো। আমাদের এখানে তো অ্যাভেলেবেলই আছে, অর্থাৎ আমরা যেই মিশরে আছে আলহামদুলিল্লাহ, এখানে পর্যাপ্ত পরিমাণ লাইব্রেরি আছে আছে। তো বাংলাদেশে কোথায় কলমগুলো পাওয়া যায়, নিউ মার্কেটে কিনা? নিউ মার্কেটে যথাসম্ভব নিউ মার্কেটে পাওয়া যাবে। বাইরে থেকে, মিশর থেকে পাঠানো কলম দেশে পাঠানো, এটা একটি পদ্ধতি আছে।
কলম পাঠানো সম্ভব মিশর থেকে বাছাই করে। তবে এর মধ্যে হয়তো খরচটা একটু বেশি পড়তে পারে, খরচ অর্থাৎ বহন করার যে খরচ, সেই খরচটা একটু বেশি পড়তে পারে, অর্থাৎ যে নিয়ে যাবে বিদেশে এই বিষয়টি। আর দ্বিতীয় হচ্ছে যদি কিভাবে কলম পাঠানো যায় সেটা একটা বিষয়। আচ্ছা, আপনারা দেখেন, খোঁজ করেন, নিউ মার্কেটে যদি পেয়ে যান, বাংলাদেশে যদি কলমগুলো পেয়ে যান, তাহলে এটা ভালো একটি অপশন, আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন। আর যদি অনেক বেশি চাহিদা হয়, অর্থাৎ অনেকেরই কলমগুলো প্রয়োজন, আপনারা সংগ্রহ করতে চান, এবং শুধু কলম নয়, বরং কলম, তারপর হচ্ছে গিয়ে খাতা, তারপর হচ্ছে আপনার কি আছে কালি, হ্যাঁ, আরো যদি ক্যালিগ্রাফি সামগ্রীর প্রয়োজন হয়, যদি বড় একটি অংশ থাকে, তাহলে হয়তো আমরা আপনাদের জন্য একটু করতে পারি, ব্যবস্থা করে পাঠানোর চেষ্টা করতে পারি। তবে বিষয়টি নিশ্চিত নয়। আপনারা প্রথমত চেষ্টা করে দেখুন যে বাংলাদেশে কোথায় পাওয়া যায়, সহজলভ্যভাবে কোথায় পাওয়া যায়। আচ্ছা, তারপর আসুন আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। আমরা পূর্বের অংশের মধ্যে, পূর্বের ক্লাসের মধ্যে অ্যারাবিক স্পোকেন এর প্রথম পর্ব হিসাবে আমরা আত-তাহিয়াত ওয়া তাআরুফ, তাহিয়া অর্থাৎ সম্ভাষণ জানানো, অভ্যর্থনা জানানো, এটা আরবিতে কিভাবে জানাতে হয় সেটা আমরা জেনেছি, শিখেছি। এবং পরিচয়, সালাম প্রদান, কাইফা হালু, কেমন আছেন, এটা জিজ্ঞাসা করা। আমরা আজকে একটি পূর্ণ সংলাপ শিখব, যে সংলাপটি আহমদ এবং ইউসুফের মাঝে হবে, এমন একটি সংলাপ আমরা পরিপূর্ণভাবে শিখবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস, আমরা এখন এটি যেহেতু ইন্টারেক্টিভ ক্লাস এবং আমার সাথে স্পোকেন করতে হবে, তাই মাইক্রোফোন গুলো অন করে দিচ্ছি। যাদের মাইক্রোফোনে সমস্যা থাকে, অর্থাৎ বাইরের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি, তারা অফ রাখবেন প্লিজ। আর যারা আমাদের সাথে মেয়ে শিক্ষার্থী আছে, আপনাদের মাইক্রোফোনটিও কষ্ট করে অফ রাখবেন। মাইক্রোফোন অফ রেখে আমাদের সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আল হিওয়ারু বাইনা আহমদ ওয়া ইউসুফ, আহমদ এবং ইউসুফের মাঝে কথোপকথন। আহমদ এবং ইউসুফের মাঝে কথোপকথন। আহমদ: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে সাথে বলুন, সবাই বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একসাথে একযোগে সবাই বলতে হবে, এখানে চুপ থাকার কোনো সুযোগ নেই, কারণ এই ক্লাসটি হচ্ছে বলার, ক্লাসটি কিসের, বলার। অতএব সবাইকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউসুফ: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ইউসুফ: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সমাধান কি? এই যে মাইক্রোফোনের ব্যাকগ্রাউন্ড অনেক বেশি, যার কারণে ক্লাসের পরিবেশটি বিঘ্ন হচ্ছে। এটা সমাধান কি হতে পারে?
যার মাইক্রোফোনটি সমস্যা, প্লিজ আপনি মাইক্রোফোনটা অফ রেখে আমাদের সাথে অংশগ্রহণ করুন। যার মাইক্রোফোনে সাউন্ড হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ كيف حالك؟ كيف حالك؟ كيف حالك؟ كيف حالك؟ كيف حالك؟ كيف كيف حالك؟ حالك؟ كيف 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 حالك؟ তাওহিদ তাওহিদ ভাই, আপনার মাইক্রোফোনটাতে সাউন্ড হচ্ছে, একটু কষ্ট করে আপনি একটু অফ রাখবেন কি? জি ধন্যবাদ। আপনি অফ রেখে আমাদের সাথে অংশগ্রহণ করুন, অর্থাৎ আমাদের সাথে বলতে থাকুন, ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হব। যে সবাই আওয়াজ করে বলি, সবাই অংশগ্রহণ করি। كيف حالك؟ كيف حالك؟ كيف حالك؟ كيف حالك؟ كيف حالك؟ الحمد لله أنا بخير. الحمد لله أنا بخير. الحمد لله أنا بخير. الحمد لله أنا بخير. গত দর্শেও বলেছি, এই দর্শেও বলছি যে আমাদের এই দর্শের মধ্যে বিশেষ দুটি বিষয় পাবেন। একটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ, আর একটা হচ্ছে বিশুদ্ধ ভঙ্গি। আল লাহাজা আস-সাহিহা আল ফাসিহা, বিশুদ্ধ লাহাজা বাচন ভঙ্গি পাবেন। অতএব সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন যেন আপনার উচ্চারণ এবং লাহাজা বিশুদ্ধ হয়। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। الحمد لله أنا بخير. الحمد لله أنا بخير. الحمد لله الحمد لله أنا بخير. 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 وأنت؟ 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 সবার আওয়াজ শুনছি না। আমাদের প্র্যাকটিক্যালি যে ইন্টারেক্টিভ ক্লাস মোকালামা স্পোকেন, সে হিসাবে আপনাদের থেকে সাড়া পাচ্ছি না, অর্থাৎ ক্লাসটি হচ্ছে না। আমরা ক্লাসটি করতে চাই এবং স্পোকেন যেভাবে শেখানো হয়, যেভাবে শেখা যায়, আমরা সেভাবেই চেষ্টা করছি। আপনারা দয়া করে সবাই অংশগ্রহণ করুন। আনা বিখাইর ওয়া আন্ত? أنا بخير وأنت؟ وأنت؟ আনা বিখাইর ওয়া আন্ত? أنا بخير. أنا بخير وأنت؟ মানে আমি ভালো আছি। ওয়া আন্ত, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আহমদ আনা আইদান বিখাইর শুকরান। أنا أنا أيضا أيضا بخير شكرا. আনা আইদান বিখাইর শুকরান। أنا أنا أيضا أيضا بخير شكرا. আচ্ছা, এখানে যে আই দন দদ আছে, আমরা অনেকেই এটিকে জদ উচ্চারণ করি, আই জন বলি, তো এটা বিশুদ্ধ উচ্চারণ হবে আই দন, অর্থাৎ দদ যেভাবে আছে আমরা সেভাবে উচ্চারণ করব। আনা আইদান বিখাইর শুকরান। أنا أيضا بخير شكرا. মাশাআল্লাহ। আনা আইদান বিখাইর শুকরান। أنا أيضا بخير شكرا. আনা আইদান বিখাইর শুকরান। أنا أيضا بخير شكرا. আচ্ছা, তারপর হচ্ছে নাম সম্পর্কে জিজ্ঞাসা করবে। মাসমুক? ما اسمك؟ মাসমুক?
মাসমুক এর সাথে বলতে পারেন যে মাসমুকা আখিয়াল কারীম, মাসমুক ইয়া আখিয়াল কারীম মাসমুকা আখিয়াল কারীম। মাসমুকা আখিয়াল কারীম যে এখানে ইয়া বলার প্রয়োজন হবে না, ইয়া ছাড়াই সহজলভ্য হবে, আমরা বলতে পারি মাসমুকা আখিয়াল কারীম, মাসমুকা আখিল কারীম মানে প্রিয় ভাই কেমন আছেন। মাসমুকা আখিয়াল কারীম, মাসমুকা আখিয়াল কারীম, মাসমুকা আখিয়াল কারীম মাসমুকা আখিয়াল কারীম, মাসমুকা আখিয়াল কারীম মাসমুকা আখিয়াল কারীম। মাসমুকা আখিয়াল কারীম ইসমি আহমদ, ইসমি আহমদ। যে সবাই বলি, সবাই অংশগ্রহণ করি, আমরা প্রত্যাশা করি যে সবাই অংশগ্রহণ করবে, যারা এই ক্লাসে আছেন সবাই অংশগ্রহণ করবে, এটা আমাদের প্রত্যাশা। ইসমি আহমদ, ইসমি আহমদ اسمي أحمد ইসমি আহমদ, ইসমি اسمي আহমদ أحمد ইসমি আহমদ। ইসমি আহমদ اسمي أحمد وأنت؟ وأنت وأنت؟ اسمي يوسف، اسمي يوسف اسمي يوسف اسمي يوسف، اسمي يوسف اسمي يوسف اسمي يوسف। اسمي يوسف اسمي يوسف লেখালেখি যেমন অর্জন করা যায় না লেখালেখি ছাড়া, এরকম ভাবে স্পোকেন তা কখনোই সম্ভব নয় বলা ছাড়া। অর্থাৎ আপনি যত বেশি বলবেন তত বেশি অর্জন করবেন এবং সাবলীল ভাবে বলতে পারবেন। অর্থাৎ আমরা চর্চা করতে করতে ভাষাটি এমন হতে হবে, আমরা বাংলায় কথা বলতে, বাংলায় বলতে কোনো চিন্তা করতে হয় না, অনুবাদ করতে হয় না, আমাদের আরবীয়টা ঠিক এমনই হতে হবে। আর এটা একমাত্র সম্ভব বেশি বেশি বলার মাধ্যমে, মুখস্থ করা অথবা শ্রবণের মাধ্যমে এটা সম্ভব নয়। আচ্ছা, তারপরে মিন আইনা আন্ত, من أين أنت মানে আপনি কোথায় থেকে, আপনি কোন দেশ থেকে। মিন আইনা আন্ত, من أين أنت মিন আইনা আন্ত। من أين أنت আনা মিন বাংলাদেশ, أنا من بنغلاديش আনা মিন বাংলাদেশ, أنا من بنغلاديش আনা মিন বাংলাদেশ। أنا من بنغلاديش وأنت؟ وأنت وأنت؟ وأنت আমি বাংলাদেশ থেকে, আপনি কোন দেশি। আনা মিন মিসর, أنا من مصر আনা মিন মিসর, أنا من مصر আনা মিন মিসর। أنا من مصر আমি মিশর থেকে, আমি মিশর থেকে। জি, তারপর হচ্ছে হাল তাদরুসু আম তা'মাল, هل تدرس أم تعمل আপনি কি পড়াশোনা করেন, অধ্যয়ন করছেন নাকি কাজ করেন। হাল তাদরুসু আম তা'মাল, هل تدرس أم تعمل হাল তাদরুসু আম তা'মাল, هل تدرس أم تعمل হাল তাদরুসু আম তা'মাল, هل تدرس أم تعمل হাল তাদরুসু আম তা'মাল। هل تدرس أم تعمل আদরুসু ফিল জামিআ, أدرس في الجامعة আদরুসু ফিল জামিআ, أدرس في الجامعة আদরুসু ফিল জামিআ। أدرس في الجامعة আমি জামিয়ায় বা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করি। وأنت؟ وأنت وأنت؟ وأنت وأنت؟ وأنت এটি একটি প্রশ্নবোধক, এটি একটি প্রশ্নবোধক ব্যবহার। وأنت? وأنت জি, তারপর হচ্ছে আনা আইয়ুন তালিব, أنا أيضا طالب আনা আইয়ুন তালিব, أنا أيضا طالب আনা আইয়ুন তালিব, أنا أيضا طالب আনা আইয়ুন তালিব। أنا أيضا طالب تشرفت بلقائك يا يوسف، تشرفت بلقائك يا يوسف، تشرفت يا تشرفت 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 بلقائك يا يوسف تشرفت بلقائك يا يوسف، تشرفت بلقائك يا يوسف تشرفت بلقائك يا يوسف। تشرفت بلقائك يا يوسف এর অর্থ হচ্ছে আপনার সাক্ষাতে আমি ধন্য। আমরা বলি না আপনার সাক্ষাতে আমরা
ধন্য, যে নাইস টু মিট ইউ যেটা বলে থাকি আমরা, এটা হচ্ছে তাশাররাফতু বিলিকাইকা ইয়া ইউসুফ। تشرفت بلقائك يا يوسف. তাশাররাফতু বিলিকাইকা ইয়া ইউসুফ। تشرفت بلقائك يا يوسف. আপনার সাক্ষাতে আমি ধন্য। ওয়া আনা কাযালিকা ইয়া আহমদ। وأنا كذلك يا أحمد. ওয়া আনা কাযালিকা ইয়া আহমদ। وأنا كذلك يا أحمد. وأنا كذلك ওয়া আনা কাযালিকা ইয়া আহমদ। وأنا كذلك يا وأنا أحمد. كذلك আচ্ছা, তারপরে ইলাল লিকা, إلى اللقاء. এর অর্থ إلى হচ্ছে আবার দেখা اللقاء হবে। ইলাল লিকা অর্থ কি? আবার দেখা হবে। আবার দেখা আবার হবে। দেখা হবে। ইলাল লিকা, إلى اللقاء. ইলাল إلى লিকা, اللقاء إلى اللقاء. ইলাল লিকা, إلى اللقاء إلى اللقاء. মা إلى সালামা, اللقاء مع السلامة. মা مع السلامة সালামা, مع السلامة. মা সালামা। مع السلامة. জি, মা মা সালামা। সালামা অর্থ আবার দেখা হবে বা নিরাপদে থেকো। আচ্ছা, আমরা এখন যারা আছে দুইজন দুজন করে, একজন আহমদ হব আর একজন ইউসুফ হয়, এই সংলাপটি পূর্ণ করব। যে একজন আহমদ হিসেবে সালাম দেন, আরেকজন ইউসুফ। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ الحمد لله أنا بخير وأنت؟ أنا أيضا بخير، شكرا. ما اسمك؟ ما اسمك؟ اسمي أحمد، وأنت؟ اسمي يوسف. من أين أنت؟ أنا بنغلاديش وأنت؟ أنا من مصر. هل تدرس أم تعمل؟ أدرس في الجامعة، وأنت؟ أنا أيضا طالبة. تشرفت بلقائك يا يوسف. وأنا كذلك يا أحمد. إلى اللقاء. مع السلامة. মা সালামা। মাশাআল্লাহ, অনেক চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের ধীরে ধীরে আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি চর্চা করব, আমাদের যে উচ্চারণ আছে এবং বলার ভঙ্গি আছে, আমাদের ভঙ্গি চলে আসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাসমুক, না স্পষ্টভাবে মাসমুক, মাসমুক। এটা যদি একটি প্রশ্নবোধক, তো বলতে হবে মাসমুক। আনামিন, مصمت. জি, আনামিন বাংলাদেশ, বাংলা- আনামিন বাংলাদেশ। তারপরে হচ্ছে তাশাররাফতু বিলিকাইকা ইয়া ইউসুফ। তাশাররাফতু, تشرفت بلقاء- بلقائك يا يوسف. জি, তাশাররাফতু শব্দটি তাশাররাফতু বিলিকাইকা ইয়া ইউসুফ। জি, তারপর আরো দুইজন, এই দুজন ছাড়া অন্য দুইজন, একজন আহমদ হিসাবে আরেকজন ইউসুফ হিসাবে এই সংলাপটি পরিচালনা করুন। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আছে, আমরা শেষ করে দিব। সবাই আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন বলে আশা করি। জি, আরো দুইজন। আলাইসা ফিকুম আহমদ ওয়া ইউসুফ। জি, দুইজন। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. عليكم السلام. كيف حالك؟ زين الحمد لله. انت زين؟ كيف حالك؟ أنا أيضا بخير، شكرا. ما اسمك؟
ما اسمك؟ محمد معروف بالله. ما اسمك؟ জি, হেওয়ারটি পরিচালনা করুন দুইজন হেওয়ারটি পরিচালনা করুন। আমাদের তাওহিদ ভাই ما اسمك؟ আহমদের ভূমিকা পালন করছে, আরেকজন ইউসুফের ভূমিকায় হেওয়ারটি শেষ করুন। আচ্ছা, যে কেউ একজন তাওহিদ ভাইয়ের সাথে অংশগ্রহণ করুন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ الحمد لله أنا بخير. أنا أيضا بخير. ما اسمك؟ اسمي أحمد. وأنت؟ اسمي يوسف. من أين أنت؟ أنا من بنغلاديش. وأنت؟ أنا من مصر. هل تدرس أم تعمل؟ أدرس في الجامعة. وأنت؟ أنا أيضا طالب. تشرفت بلقائك يا وأنا كذلك يا أحمد. إلى اللقاء. مع السلامة. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের স্পোকেন যে অংশটি আছে, স্পোকেন অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে বলতে হবে। অবশ্যই কি করতে হবে? বলতে হবে। যত বেশি আমরা চর্চা করব আমাদের স্পোকেনটি তত বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাসের মধ্যে পরবর্তী যে পর্ব আছে স্পোকেনের মধ্যে আমরা সেই পর্বে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকতে থাকবেন। শুকরান লাকুম জামিআন লিল মুশারাকা ওয়া হুসনু আল ইস্তিমা। জি, পরবর্তী ক্লাস কবে?